বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি বলেছেন যে কেন্দ্রীয় বাহিনীর হাতে কি গুলি বন্দুক ছিল না, এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? দেখুন, মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি উনি প্রণম্য ব্যক্তি, নমস্য ব্যক্তি। বাংলায় এই দুর্নীতির বিরুদ্ধে প্রথম জিহাদি উনি না থাকলে কিন্তু আজকে দুর্নীতির তদন্ত এই জায়গায় আসতে পারতই না। কিন্তু ওনাকে সম্পূর্ণ শ্রদ্ধা রেখেই আমি একটা কথা বলি যে আমি ওনার সঙ্গে সহমত নই। এই জন্য সহমত নই কারণ এটা একটা সাংঘাতিক বড় ষড়যন্ত্র। যে ষড়যন্ত্রে পশ্চিমবঙ্গের সংবিধানের শপথ নেওয়া সর্বোচ্চ ব্যক্তি নিজে সরাসরি ইনভলভ। দ্বিতীয় যে অতি অতি প্রভাবশালী ব্যক্তি সেও রয়েছে। এই দুজন জানে খুব ভালো করে কে তদন্ত এমন জায়গায় পৌঁছে গেছে যে এবার আমাদের ঘাড়ে হাত পড়বে এবং আমাদের অবস্থান হবে তিহার অথবা কলকাতা প্রেসিডেন্সি জেল। এবং এটাও দেখা যাচ্ছে যে এসএসকেএম এর উডবার্ন ওয়ার্ডে আর কোনো মতেই জায়গা পাওয়া যাবে না। সেই জন্য এই সংবিধানের শপথ নেওয়া সর্বোচ্চ ক্ষমতাশালী বা প্রশাসন বা প্রতিষ্ঠানের যে সর্বোচ্চ অধিকারী, ওনারা একটা ষড়যন্ত্র শুরু করেছেন যে যেভাবে হোক একটা নতুন ন্যারেটিভ তৈরি করতে হবে। আমি খুব সোজা বাংলায় বলি, ওনাদের এখন লাশ চাই। আর সেই লাশ যদি সংখ্যালঘু সম্প্রদায়ের হয়ে যায় তাহলে দুটো জিনিস হবে। দুর্নীতি থেকে নজরটা সরিয়ে দেওয়া যাবে, দ্বিতীয়ত 2024-এর যে সাধারণ নির্বাচন লোকসভার, যে 2-3 মাস পরে, সেটাতে একটা ভোটের ফায়দা নেওয়া যাবে। কারণ ওনারা বুঝে গেছেন যে সংখ্যালঘু ভোট আর এখন ওনাদের একচেটিয়া অধিকার নয়, কারণ সংখ্যালঘু সম্প্রদায়ের ভাই বোনরা বুঝতে শুরু করে দিয়েছে যে ওনাদের ব্যবহার করা হচ্ছে। এই জায়গাটাতে 356 বা কেন্দ্রীয় সরকারের শাসন এগুলো দিলে ওই চোর ডাকাতদের একটা ব্রিদিং স্পেস দিয়ে দেওয়া হবে। ওরা শহীদ হওয়ার চেষ্টা করবে, আর এই চোর ডাকাতদের শহীদ হতে দেওয়ার কোনো জায়গা নেই, কোনো অপশন নেই। দ্বিতীয়ত, কেন্দ্রীয় সরকারের কেন্দ্রীয় ফোর্স যদি কোনো ভুল ভাবে যদি একটা গুলি চলে যায় তাহলে কিন্তু পুরো ন্যারেটিভ চেঞ্জ হয়ে যাবে, দুর্নীতি থেকে ওই জায়গায় চলে যাবে। তুমি দেখছো ওই কি একটা লোক আছে না, স্কোয়ার ফিট সেন না কি নামে কুখ্যাত, তারাও এই সমস্ত কথা বলছে, কারণ ওই অর্কেস্ট্রাটা তৈরি হয়ে গেছে। অর্কেস্ট্রার যে মেন অর্কেস্ট্রার যে অ্যারেঞ্জার, যেমন জুবিন মেহতা নিউইয়র্ক ফিলহারমনিকের, বাংলাতেও একটা অর্কেস্ট্রার মেন অ্যারেঞ্জার রয়েছে, তার মেসেজটা চলে গেছে। সেটা কখনো স্কোয়ার ফিট সেনরা করে, কখনো শাহজাহানরা করে। তো এটা হবে সিলভার লাইন এটাই যে তদন্ত একদম শেষ কেন্দ্রীয় বিন্দুতে পৌঁছে গেছে। খুব তাড়াতাড়ি এই অতি অতি প্রভাবশালী এবং একজন বা দুজন তাদের ঘাড়ে এবার হাত পড়বে এবং কান ধরে ঘাট ধরে হিড়ির করে তিহার জেলে তাদের যাত্রা অবশ্যম্ভাবী। এই জন্য আমি মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির সঙ্গে আমি সহমত প্রকাশ করছি না যে আমাদের এখন সংযম বজায় রাখতে হবে। উনি বলেছেন রাজ্যপাল কেন ঘোষণা করছেন না যে সাংবিধানিক পরিকাঠামো ভেঙে পড়েছে? না, এই রাজ্যপাল মহোদয়কে ওনার যে পজিশন সেটার সঙ্গে আমি সম্পূর্ণ সহমত, আমি সম্ভ্রম এবং শ্রদ্ধা রেখেও বলছি, আমার ওনার উপর এক বিন্দু বিশ্বাস নেই। উনি খুব বড় বড় কথা বলেন, উনি যতটা গর্জন ততটা বর্ষান না। পঞ্চায়েত ইলেকশনের আগে ওয়ার রুম খুললেন, এইখানে যাচ্ছেন ওখানে যাচ্ছেন, দিল্লি নর্থ বেঙ্গল থেকে ট্রেনে আসছেন লাইভ, এগুলো তো গিমিক হয়। উনি 56 জন মারা গেছে, একজন সহনাগরিকের মৃত্যু ঠেকাতে পারেননি, একজন সহনাগরিকের মৃত্যুকে উনি বিচারালয়ে পৌঁছে দিতে পারেননি। উনি কি কথা বলছেন আমি এটাকে এক মুহূর্ত 1% গুরুত্ব দিচ্ছি না। না, কোথাও গিয়ে কি রাষ্ট্রপতি শাসনের প্রসঙ্গ আসছে, এটা কি ইমিডিয়েটলি করা না, উচিত আপনি মনে করেন? আমি 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 এটা বিরোধী হব। রাষ্ট্রপতি শাসন দিয়ে এই চোর ডাকাত খুনে গুন্ডা দুষ্কৃতিকারী রাষ্ট্রবিরোধী যে শক্তি, তাদের শহীদ হওয়ার মর্যাদা আমি দিতে রাজি নই। খুব বেশি দিন লাগবে না, 15 দিন, যদি 15 দিন 1 মাস যদি কেন্দ্রীয় সরকার, কেন্দ্রীয় এজেন্সিগুলো, কেন্দ্রীয় বল এবং সাধারণ মানুষ ধৈর্য রাখে, দেখতে পাবে এই নেতা নেত্রীগুলো যারা ফাঁসির মঞ্চে গিয়ে গলা দিয়ে দেওয়ার কথা বলেছিল এসব জেলে ঢুকবে। এটা একটু আমাদের অপেক্ষা করতে হবে। এই মুহূর্তে রাষ্ট্রপতি শাসন করে এদের শহীদের মর্যাদা দেওয়ার কোনো মানে হয় না।
কেন্দ্রীয় মন্ত্রকের পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া উচিত? অমিত শাহকে চিঠি লিখেছে বিজেপি রাজ্য নেতৃত্ব। না, ব্যবস্থা ডেফিনেটলি নেওয়া হবে। এবং সব থেকে বড় কথা, এটা একটা সাংঘাতিক বড় আদালত অবমাননা। ইডি এর অফিসাররা গেছিলেন যে তদন্তে, সেই তদন্ত কিন্তু মহামান্য কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের নির্দেশে তাদের মনিটরিং এ হওয়া তদন্তের একটা অংশ। সেখানে তাদের যদি আক্রমণের সম্মুখীন হতে হয়, তাদের তদন্ত করতে না দেওয়া হয়, এটা সম্পূর্ণভাবে আদালত অবমাননা। এবং আমার মনে হয় রাজ্যপাল একটি কাজ করতে পারেন, ঘাট ধরে টেনে আনতে পারেন মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিবকে, তোমরা কি করছো? এটা এই মুহূর্তে করা উচিত। বাকি যে সমস্ত রাজনৈতিক নেতা যারা মন্ত্রী টন্ত্রী হোয়াট এভার, সংবিধানের শপথ নিয়ে সর্বোচ্চ জায়গায় নাম টাম নিচ্ছি না, কারণ এরা আবার মানহানির মামলা করার জন্য এক্সপার্ট, আই ডোন্ট কেয়ার, বাট এই সমস্ত লোককে গ্লোরিফাই করা কোনো মানে হয় না। তো তাদের না ডেকে এই আইএএস দের ডাকুন, ডিজিপি কে ডাকুন, যে ভাই তোমরা কি করলে? এটা আদালত অবমাননা করছে, তো কলকাতা হাইকোর্টের অর্ডার, সুপ্রিম কোর্টের অর্ডার, তোমরা থাকতে কি করে এটা হলো? এটা চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি এবং ডিজিপি, তাদের জবাবদিহি করা উচিত, এবং করা উচিত এটা জবাবদিহি করার। এটা রাজ্যপাল করতে পারে, অন্তত এটুকু তো করতে পারে, বড় বড় কথা না বলে। আর ও খুব কোট আনকোট করতে থাকেন, আমার ওনাতে কোনো ভরসা নেই। কখনো আব্রাহাম লিঙ্কনে কোট করছে, কখনো জর্জ ওয়াশিংটনে কোট করছে, এসব কোট না করে এই কাজটা করে দেখান, ডেকে পাঠান, জবাবদিহি করুন। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন যে রাজ্যকে না জানিয়ে কেন্দ্রীয় এজেন্সি কেন যাচ্ছে, তার জন্য এই পুরো বিষয়টার অবতারণা হয়েছে। আমি কোনো অশিক্ষিত অর্বাচীনের মন্তব্যের জবাব দেওয়ার মতো না আমার সময় আছে, না শিক্ষা আছে, না রুচি আছে। পরবর্তী প্রশ্ন। না, আপনার কি এটা মনে হয় যে অ্যাজ পার প্রোটোকল রাজ্যকে জানিয়ে কেন্দ্রীয় এজেন্সি যাওয়া উচিত? না, আমি আবার বললাম কিন্তু যে আমি অর্বাচীন অশিক্ষিত লোকজনদের, সব জানতা লোক এবং যারা অভিযুক্ত, যে মানে বহু বছর জেল টেল খেটে এসেছে, সেই সমস্ত লোকের প্রশ্নের কোন রকম জবাব দেওয়ার মতো আমার না রুচি, না সময়, না আমার শিক্ষা আছে। অন্য প্রশ্ন করলে আমি জবাব দিতে পারি। ইডি অফিসারদের মাথা দিয়ে রক্ত বেরোচ্ছে এবং কিছু মিডিয়া বন্ধুদের মারা হয়েছে, এটা অত্যন্ত উল্লেখযোগ্য একটা বিষয়। যেন ভিডিও না দেখানো যায়, ক্যামেরা ভাঙচুর করা হয়েছে। তাহলে এইটাই কি এই বাংলার পরিণতি বলে আপনি মনে করছেন? ইনফ্যাক্ট আমি আজকে একটি টিভি চ্যানেল TV9-এ আমি বক্তব্য রাখছিলাম, এবং সেখানে TV9-এ আমি অ্যাঙ্কারকে বললাম যে আমি আপনার থ্রু দিয়ে সমস্ত বাংলা টিভি চ্যানেলের, সমস্ত ইউটিউব চ্যানেল, টিভি চ্যানেল, সাংবাদিক সবাইকে একটা মেসেজ দিতে চাই। আগামী 2 মাস আপনাদের যে সমস্ত সাংবাদিক গ্রাউন্ড জিরোতে যাবেন, তাদের বলুন খুব সতর্ক থাকতে, কারণ তাদের উপর এবার হামলা হবে। ওই যে বললাম, লাশের রাজনীতি শুরু হয়ে গেছে। সে লাশ সংখ্যালঘু সম্প্রদায়ের হোক, সে লাশ সাংবাদিকদের হোক, যাতে পুরো এই চোরেদের যে ধরা পড়ার ন্যারেটিভ, সেটা চেঞ্জ করা যায়। ও এটা তো পরিবর্তিত বাংলায় চেয়েছিল, বাংলা পাচ্ছে। কিন্তু ইডি অফিসার তো পাড়ার কোনো গুন্ডা বা মস্তান নয়, তাদেরকে এইভাবে কি মারা যায়? মানে ইডির যে ভাবমূর্তি, সেটা কি ক্ষুণ্ণ হলো বলে আপনি মনে করছেন? অ্যাবসলিউটলি নট। ইডির ভাবমূর্তি কেন ক্ষুণ্ণ হবে? ইডি তো চুরি করতে যায়নি। চোরেরা ইডিদের মেরেছে। কাদের দিয়ে মেরেছে? রোহিঙ্গা আর বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী সন্ত্রাসবাদীদের দিয়ে। সেখানে ইডির লোকেদের কেন ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে? আমি বরং বলবো, ইডি এবং সিআরপিএফ এর লোকজন সাংঘাতিক সংযম দেখিয়েছে, নিজেদের রক্ত ঝরতে দিয়েছে, কিন্তু কোনো প্রভোকেশনে পা দেয়নি। এটা একটা সাংঘাতিক, স্যালুট করার যোগ্য। কোনো ক্ষুণ্ণ হওয়ার কোনো জায়গায় নেই। যেটা মস্তানি, তুমি বলছো যে মার খেয়ে যাওয়া যে মস্তানি, আমি তোমাকে প্রমিস করতে পারি শিবম, যে এই মস্তানি আমরা দেখাবো, পাল্টা মার আমরা মারবো আমাদের মতো করে, আইনের ভেতরে থেকে, এবং তখন দেখবো এদের কত ক্ষমতা। তাহলে এটা কি, এই যে স্টেপটা নেওয়া হলো গ্রামবাসীদের পক্ষ থেকে নেওয়া হলো, এটা কি একটা হিতে বিপরীত হতে পারে বলে মনে করেন, এবং এটা কতটা ভুল স্টেপ বলে অ্যাজ পার ল আপনার মনে হচ্ছে? প্রথমত আমি এদের গ্রামবাসী বলছি না, এরা অনুপ্রবেশকারী, অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গা, যাদের এই শেখ শাহজাহান নামে দুষ্কৃতী তা সে এদের আনিয়েছে, ওখানে বসিয়েছে, এবং নিজের বাড়ির আশপাশে পেরিফেরাল সিকিউরিটি হিসাবে এই সমস্ত দুষ্কৃতিকারী অবৈধ অনুপ্রবেশকারীদের বসিয়েছিল। সেও জানতো যে এরকম একটা দিন আসবে। না, এটা ভুল এবং আইনের বিরুদ্ধে একটা পদক্ষেপ, কোনো সন্দেহ নেই। এই যে আমি বললাম, যখন লোকে বিপদে পড়ে, তখন একটা গল্প আছে, ব্রাহ্মণের গরু হারিয়ে গেলে ব্রাহ্মণ নিজের স্ত্রীকে মা বলে ডাকে।
তো বাংলার এই যে অতি অতি প্রভাবশালী যিনি বড় বড় কথা বলেছিলেন, ওই হায়ার সেকেন্ডারি ফেল একটা সাধারণ দোকানদার থেকে হাজার হাজার কোটি টাকার মালিক, যে আমি ফাঁসির মঞ্চে চলে যাব, সে এবং তার আত্মীয়া বা হোয়াট এভার, যে সংবিধানের শপথ নেওয়া সর্বোচ্চ অধিকারী, এরা বুঝে গেছে আমাদের দিন শেষ। 7.5 কোটি টাকা ছাড়ো 250 কোটি টাকা প্রপার্টি অ্যাটাচ হবে, এবং যেখান থেকে যাত্রা শুরু হয়েছিল ওই টালির চালে আমাদের ফিরে যেতে হবে, এবং তার সঙ্গে জেল হাজত অনিবার্য। এটা বুঝতে পেরে ওরা পাগল হয়ে গিয়েছে, পাগল হয়ে গিয়ে এই সমস্ত স্টেপ নিচ্ছে। এটা সম্পূর্ণ আইন বিরোধী, এবং আমার ভারতের আইনের উপর বিশ্বাস রয়েছে, তারা নিজেদের রাস্তা খুঁজে নেবে। যেটা বলছে ইডি অফিসারটা তালা ভাঙতে গেলেন কেন, এই প্রশ্ন তোলা হচ্ছে যে তালা ভাঙার কি প্রয়োজনীয়তা ছিল যার জন্য গ্রামবাসীরা রেগে যায় বলছে। আমি কিছুতেই বিশ্বাস করি না তালা ভাগার জন্য 1,500 গ্রামবাসী সশস্ত্র অবস্থায় খেপে গিয়ে আক্রমণ করবে। এটা প্রভোকেশন। ইডির লোকেরা কিন্তু 3 ঘন্টা ক্ষণ অপেক্ষা করেছিল, এবং এটা খুব পরিষ্কার ভাবে তদন্তের যে পদ্ধতি সেখানে রয়েছে, যে যদি আপনি গিয়ে অপেক্ষা করে নির্দিষ্ট টাইমে সময়ের পরেও দেখেন কেউ আসছে না, তদন্ত ফিরে যেতে পারে না। সেখানে নিউট্রাল থার্ড পার্টি সাক্ষী উইটনেসকে রেখে আপনি তালা ভাঙতেই পারেন, এবং তার আগে যে সাক্ষী থাকছে যে এরা তালা ভেঙে ঢুকছে 4 জন বা 5 জন, তাদের সম্পূর্ণভাবে বডি সার্চ করার অধিকার রয়েছে সেই সাক্ষীর, যে এরা নিজেরা কিছু নিয়ে গিয়ে ওখানে প্লান্ট করে দেবে না বা রেখে দেবে না। এটা একটা তদন্তের একটা অবিচ্ছেদ্য অঙ্গ। এটাকে ব্যবহার করা হচ্ছে। আমি তো বললাম দুর্জনের ছলের অভাব নেই, আর এদের মতো দুর্জন কোথাও নেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই দুর্জনগুলো বেসিক্যালি অশিক্ষিত, কেউ হাই সেকেন্ডারি ফেল, কেউ জালি ডিগ্রি নিয়ে এমবিএ, কেউ জালি ডিগ্রি নিয়ে পিএইচডি। এই অশিক্ষিতরা একটা ক্ষমতার বলে সাধারণ মানুষের আশীর্বাদটাকে এরা নিজেদের ক্ষমতা ভেবে নিয়েছে। সেই আশীর্বাদকে ক্ষমতা ভেবে নিয়ে এরা যা ইচ্ছা তাই করতে যাচ্ছে, এবং একটার পর একটা ভুল পদক্ষেপে নিজেদের জড়িয়ে নিচ্ছে। তার পরিণতি ভয়ঙ্কর হবে, ওদের ওটা ভুগতে হবে। শেষ প্রশ্ন, আপনি কতটা আশাবাদী যে ইডি নিঃসন্দেহে এর একটা পাল্টা দেওয়ার চেষ্টা করবে, অন্তত এটা এই অপমানজনক পরিস্থিতির বদলা ইডি নেবে অন্তত আইনের মধ্যে থেকেই? দেখো, আমি প্রথমত আমি 100% নিশ্চিত। আমি আবার বলছি, বদলাতে আমি বিশ্বাস করি না। তুমি দেখেছো বোধহয় যে সাম্প্রতিককালে পৃথিবীর বিভিন্ন জায়গায়, চাই পাকিস্তান, চাই কানাডা, চাই আমেরিকা, চাই অস্ট্রেলিয়া, ভারত বিরোধী কিছু শক্তি, ভারত বিরোধী কিছু মানুষজন যারা ভারতের নাগরিকদের রক্ত ঝরিয়েছে, ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, তাদের বিরুদ্ধে তারা বিভিন্ন রকম ঘটনার শিকার হচ্ছেন। কেউ মারা যাচ্ছেন, কেউ পঙ্গু হয়ে যাচ্ছেন, হোয়াট এভার। আমি কখনোই মনে করি না এটা ভারতের কাজ, কারণ ভারতবর্ষ গান্ধী বুদ্ধর আদর্শে বিশ্বাসী, আমরা অহিংসায় বিশ্বাসী, কিন্তু আমরা আবার ঈশ্বরেও বিশ্বাসী এবং ঈশ্বরের ন্যায় বিচারে বিশ্বাসী। সেই ন্যায় বিচার ওই লোকগুলোর কাছে পৌঁছে গেছে, যারা এখন বাংলায় এই সমস্ত কাজ করছে, ন্যায় বিচার তাদের কাছেও পৌঁছাবে, এতে কোনো সন্দেহ নেই। আমরা সেই ন্যায় বিচারের অপেক্ষায় রইলাম।